নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। যে দক্ষিণবঙ্গের ভোটে বিধানসভায় ক্ষমতা দখল তৃণমূলের, ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে সেখানেই ডার্ক হর্স হিসাবে ভোটের মাঠে নামছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 25শে মে দক্ষিণবঙ্গের যে 8টি কেন্দ্রে ভোট হতে চলেছে তার মধ্যে গতবার 5টিতে সরাসরি জয় পেয়েছিল বিজেপি। যদিও তৃণমূলের টিকিটে জিতে পরবর্তী সময় আরও 2 সাংসদ ফুল বদল করে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। এই পরিস্থিতিতে ভোটের ট্রফি হাতে পেতে বদ্ধপরিকর শাসক দল। 25শে মে বাংলায় লোকসভার ষষ্ঠ দফায় ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটালে। এর মধ্যে 2019-এর ভোটে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর ও ঝাড়গ্রামে সরাসরি জিতেছিলেন পদ্ম প্রার্থীরা। অন্যদিকে তৃণমূলের ভাগ্যে জুটেছিল পূর্ব মেদিনীপুরের কাঁথি ও তমলুক এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। কিন্তু অচিরেই ঘাসফুল শুকিয়ে যায় কাঁথি ও তমলুকে। বাবা শিশির অধিকারী ও ছেলে সৌমেন্দু তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে। তৃণমূলের ঝুলিতে পড়ে থাকে সবেধান ঘাটাল। এবার অবশ্য অধিকারী পরিবার থেকে মাত্র একজনই টিকিট পেয়েছে লোকসভায়। বাবার কাঁথি কেন্দ্রে সৌমেন্দু পদ্মচিহ্ন পেলেও টিকিট পাননি শিশিরের আরেক পুত্র, তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী। তৃণমূলের জেতা আসনে এবার বিজেপির নতুন মুখ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি ইতিমধ্যেই হেভিওয়েট প্রার্থীর তকমা পেয়েছেন ভোটের ময়দানে। আগামী সোমবার বাংলা চলচ্চিত্রের 3 মূর্তির লড়াই দেখবে 2 মেদিনীপুর। রূপলী পর্দায় যেমনই সম্পর্ক থাক না কেন, ভোটের খেলায় একে অন্যকে গোল দিতে চেষ্টা ত্রুটি নেই কারোর। চতুর্থ জনকে পর্দায় দেখা না গেলেও পেশার সুবাদে অতি ঘনিষ্ঠ টলিউডের, তারও ভাগ্য পরীক্ষা সেদিনই। 10 বছর যাবৎ ঘাটাল রয়েছে তৃণমূলের দখলে, বলাই যায় দেবের দখলে। রাজনীতির সঙ্গ ছাড়ার হাজারো বায়ানাক্কার পরেও বাংলা চলচ্চিত্রের স্টার দীপক অধিকারী তথা দেবের উপরে এবারও ভরসা রেখেছেন তৃণমূল নেত্রী। উল্টো দিকে বিজেপিও মাঠে নামিয়েছে রূপলী পর্দার হিরণ চট্টোপাধ্যায়কে। খড়গপুরের বিধায়ক থেকেও লোকসভার ভোটে দেবের বিরুদ্ধে পদ্ম হাতে নেমেছেন হিরণ। একই ছবি পশ্চিম মেদিনীপুরের আরেক কেন্দ্র মেদিনীপুরেও। হিরণের মতো বিধায়ক পদ রেখে লোকসভার লড়াইয়ে জুন মালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। জুনের বিরুদ্ধে বিজেপি প্রার্থী আবার অগ্নিমিত্রা পাল। টলিউড ঘনিষ্ঠ নামকরা এই ফ্যাশন ডিজাইনারের তৈরি পোশাক সাজিয়ে তুলেছে বাংলা সিনেমার অনেক কুশীলবেদের। সব মিলিয়ে ভোটের এলিট ফাইট দেখার আশায় মেদিনীপুরের মেঠো জনতা। ষষ্ঠ দফায় ভোটে বাকি রইল আর যে 5টি কেন্দ্র 2019-এর ভোটে তার সবকটিতেই সরাসরি জিতেছিল বিজেপি। তারপরেও কিছু কাঁটা ছড়ানো পদ্মের আশেপাশে। যেখানে মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করেছে বিজেপি, সেখানে নিজের চেনা জমিতেই ভোটে লড়ছেন জুন মালিয়া। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে পুরনো মুখের ওপর আস্থা রাখলেও সেখানেও পদ্মের কাটা গেরুয়া গোষ্ঠী দ্বন্দ্ব। গতবারে জেতা আসন ঝাড়গ্রামে বিদায়ী সাংসদ কুনার হেমব্রতকে এবার টিকিট দেয়নি বিজেপি। অভিমানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুলে যোগ দিয়েছেন দিন 3 আগে। কুনারের বদলে ঝাড়গ্রামে এবার যাকে প্রার্থী করেছে বিজেপি, পেশায় চিকিৎসক সেই প্রণব টুডুকে শাসক দল বহিরাগত বলে দাগিয়ে দেওয়ায় কিছুটা হলেও ব্যাকফুটে পদ্ম শিবির। গত বিধানসভায় আসন সংখ্যার নিরিখে বিজেপিকে পেছনে ফেলে ষষ্ঠ দফায় খেলতে নামছে তৃণমূল। ভোটমুখী 8টি লোকসভা কেন্দ্রের 56টি বিধানসভার মধ্যে বিজেপির দখলে যেখানে 21টি আসন, সেখানে রাজ্যের শাসক দলের হাতে 35টি। স্বাভাবিকভাবেই 25শে মে অ্যাডভান্টেজ তৃণমূল। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বাংলায় লক্ষ্যভেদের আশাকে ত্যাগ করতে চলেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বাতিল হওয়া দিলীপ ঘোষের স্তুতিতে তেমনই জল্পনার রাজনৈতিক মহলে। সুকান্ত মজুমদারকে দিয়ে কাজ হাসিল হচ্ছে না, পদ্ম শিবিরের ধন্দ্ব ছিলই। সম্প্রতি মেদিনীপুরে মোদীর মুখে দিলীপের অপ্রত্যাশিত প্রশংসায় সেই সংশয় দৃঢ়তর হচ্ছে বঙ্গের পদ্ম শিবিরে। दिलीप को मैं
राजनीति के पहले से जानता हूं। 2019 সালে লোকসভা ভোটে অভূতপূর্ব সাফল্য পেয়েছিল বিজেপি। একক শক্তিতে লড়াই করে বাংলায় 42 আসনের মধ্যে 18টি আসনে জয় পেয়েছিল বিজেপি, যার নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সভাপতির দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত তিনি ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক। সক্রিয় রাজনীতির অভিজ্ঞতাহীন দিলীপের সেই সাংগঠনিক সাফল্য সত্ত্বেও রাজ্যে দলের মধ্যে গোষ্ঠীকন্দল চরমে পৌঁছয়। রাজ্য সভাপতি হিসাবে তাঁর আচরণ নিয়েও বিতর্ক দেখা দেয়। দলের ওই আভ্যন্তরীণ সমীকরণে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। 2021 সালে বিধানসভা নির্বাচনে 200-র বেশি আসন প্রাপ্তির টার্গেট দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বড় মুখ করে সেই লক্ষ্যমাত্রা ধার্য করেছিলেন। রাজ্যে ক্ষমতা দখল তো দূর, লক্ষ্যের অর্ধেকও ছুঁতে পারেনি বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের মুখ রক্ষায় ব্যর্থ দিলীপকে সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে উত্তরবঙ্গ থেকে এনে সাংসদ সুকান্ত মজুমদারকে সেই পদে বসানো হয়। রাজ্য নেতৃত্ব থেকে সরানোর পর তাকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির পদ দেওয়া হলেও শেষ পর্যন্ত তাও টেকেনি। সর্বশেষ তাঁর জেতা লোকসভা আসন মেদিনীপুর থেকে তাকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরের অচেনা আসনে টিকিট দেয় বিজেপি অনেক তালবাহানার পরে। পদে পদে তাকে উপেক্ষা করে এলেও 5 দফা ভোটের পর হঠাৎ সেই দিলীপের স্তুতি শোনা গেল মোদির মুখে। তাও আবার যে কেন্দ্র থেকে তাকে সরানো হয়েছে সেই মেদিনীপুরের জনসভা থেকে দিলীপের প্রশংসা। दिलीप को मैं राजनीति के पहले से जानता हूं। मेहनत करना उसके स्वभाव में है, वो चैन से बैठ नहीं सकते। और उन्होंने पार्टी अध्यक्ष के नाते भी दिन रात एक किए थे। যাদের একবার সরিয়ে দিয়েছেন তাদের দিকে আর ফিরে তাকান না মোদি। সেই অর্থে দিলীপের প্রশংসা ব্যতিক্রমী। তবে কি সুকান্ত মজুমদারের নেতৃত্বের ওপর আস্থা হারাচ্ছেন? ওই সভায় শুভেন্দু সুকান্তর নাম তুলেছেন বটে, তবে তার নেহাতি নিয়ম রক্ষা বলেই মনে হচ্ছে। দিলীপের প্রতি প্রধানমন্ত্রীর অকাতর ভালোবাসার বার্তা কিসের ইঙ্গিত? এটা কি বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ মোদির? ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। জাতীয় নির্বাচন কমিশন এবার ভুয়ো ভোটার রুখতে কড়া নিদান দিয়েছিল অনেক আগেই। ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বাদ দেওয়ার কথা বলা হয়েছিল। নির্দেশ ছিল নির্ভুল ভোটার তালিকা করতে হবে। ভালো কথা, কিন্তু এবার দেখা গেল বিভিন্ন পর্বে ভোটদানের যে হার প্রাথমিকভাবে বলা হয়েছিল চূড়ান্ত হার তার থেকে অনেক বেশি। সেও এক ভুতুড়ে কাণ্ড। কিভাবে ভোটের হার চূড়ান্ত পর্যায়ে বেড়ে গেল তার কোনো ব্যাখ্যা নেই কমিশনের কাছে। তাতেই সংশয় বাড়ছে বিরোধী রাজনৈতিক মহলে। সোমবার 5ম দফার ভোট শেষ হয়ে গিয়েছে। সেই ভোটের হার মঙ্গলবার পর্যন্ত প্রকাশ করে উঠতে পারেনি নির্বাচন কমিশন। 5ম দফার ভোটের আগে 4র্থ দফা পর্যন্ত দেশে 379টি আসনে ভোট হয়েছে। কমিশন প্রতি দফাতেই ভোট শেষ হলে ভোটদানের হার প্রকাশ করেছে। তার কিছুদিন পর প্রকাশ হয়েছে চূড়ান্ত হার। ভোট বিশ্লেষকরা তথ্য ঘেঁটে দেখেছেন, কমিশন প্রাথমিক যে হিসেব দিয়েছিল চূড়ান্ত হিসেবে 379টি আসনে তার পরিমাণ প্রায় 1,07,00,000। এখানেই প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তারা নির্বাচন কমিশনকেই এর জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তাদের অভিযোগ, কমিশন একেবারেই বিজেপির হাতের পুতুল হয়ে গিয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সরাসরি দাবি করেছেন কারচুপি করে এই ভোটের হার বাড়ানো হয়েছে। প্রথম থেকেই এবার ভোটদানের হার প্রকাশ নিয়ে কমিশনের ভূমিকায় প্রশ্ন উঠেছে। প্রথম দফার ভোটের 11 দিন এবং দ্বিতীয় দফায় ভোটের 5 দিন পর কমিশন একসঙ্গে 2 দফার ভোটের হার প্রকাশ্যে আনে। দেখা গিয়েছে 2 দফাতেই ভোটের হার প্রায় 5% বেড়ে গিয়েছে। একইভাবে তৃতীয় দফায় ভোটের হার কমিশন প্রকাশ করেছে ভোট সাঙ্গ হওয়ার 4 দিন পর। কেন এই দেরি তা জানতে চেয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন সহ অনেক বিরোধী নেতাই কমিশনের ভূমিকার প্রতিবাদ করে তাদের চিঠি দিয়েছে সাংবাদিকদের 5টি সংগঠনও। তাদের অভিযোগ 3 দফার পর কমিশন সাংবাদিক বৈঠক পর্যন্ত করেনি। এবারের লোকসভা ভোটে গত 5 দফাতেই দেশের বিভিন্ন কেন্দ্রে 2019 সালের তুলনায় ভোট পড়েছে কম। এমনকি এই রাজ্যেও গত লোকসভা ভোটের থেকে এবার সামগ্রিকভাবে ভোটদানের হার কম। এতে উদ্বেগ বেড়েছে বিজেপি শিবিরের। বিরোধীরা দাবি করছেন হাওয়া খারাপ বলেই বিজেপির কারসাজিতে ভোটের হার বাড়িয়ে দেখানো হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। হাওয়া খারাপ বলেই বিজেপি সাম্প্রদায়িক তাস খেলতে শুরু করেছে। এবার প্রথম দফার ভোটদানের চূড়ান্ত হার কমিশন প্রকাশ করেছে ভোটের 11 দিন পর। দ্বিতীয় দফায় সেই চূড়ান্ত হার সামনে এসেছে 4 দিন পর। এখানেই সংশয় বিরোধী নেতা নেত্রীরা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সাফ বলে দিয়েছেন ইভিএমে কারচুপি করা হয়েছে। তার আরও অভিযোগ নির্বাচন কমিশন চলছে বিজেপির অঙ্গুলি হেলনে। বিরোধীদের আশঙ্কা একেবারেই অমূলক তাও বলা যাবে না। কমিশনের ভূমিকা কি সংশয়ের ঊর্ধ্বে? এই সংশয় কিন্তু থেকেই যাচ্ছে।